আপার প্রাথমিক পরীক্ষাকে লক্ষ্য করে সোশ্যাল সায়েন্সের আমার এই বিশেষ ব্যাচে আজকে ইতিহাসের নতুন একটা টপিক ডিসকাস করবো, যেটা হচ্ছে বৈদিক সভ্যতা। গত ৩টে ক্লাসে আমি সিন্ধু সভ্যতা একটা টপিক ডিসকাস করেছি, যেখানে সিন্ধু সভ্যতার মধ্যে দুটো দুটো ক্লাস নিয়েছিলাম পুরো ডিসকাস করতে, আর তৃতীয় ক্লাস নিয়েছিলাম যে এমসিকিউ আলোচনা করে নিতে। তো সেই ৩টে ক্লাস আশা করি প্রত্যেকে নোট ডাউন করা আছে, বা যারা তখনও ব্যাচে জয়েন করনি বা দেখুনি, রিকোয়েস্ট করবো টেলিগ্রাম গ্রুপে সিন্ধু সভ্যতার ৩টে ক্লাস পরপর দেখে নিও। দুটো ক্লাস ব্যাখ্যা করতে বা টপিকটা আলোচনা করতে, আর তৃতীয় ক্লাসটা এমসিকিউ ডিসকাশন। আজকে তার সেকেন্ড টপিক বলতে বৈদিক সভ্যতা। এই বৈদিক সভ্যতা টপিকটা কিন্তু একটু কঠিন। কঠিন কেন বলছি, এই বৈদিক সভ্যতা বেশিরভাগটাই বৈদিক সাহিত্য নির্ভর। তাই আজকে প্রথমে একটু জিস টপিকটা ডিসকাস করে নেবো, ডিসকাস করে নিয়ে তারপরে বৈদিক যে সাহিত্য, এই সাহিত্যের শ্রেণীবিভাগটা আলোচনা করব। ওকে, দেখো গত যে আপার প্রাইমারি 2016 সালে হয়েছিল, সেখানে সোশ্যাল সায়েন্সের মধ্যে যে কোশ্চেন ইতিহাস থেকে থাকা উচিত বা থাকে, তার মধ্যে না বৈদিক সভ্যতা থেকে কোশ্চেন এসেছিল। তাই এই টপিকটাকে একটু ডেপলি করাবো, সময় আছে, খুব ধীরে ধীরে বলবো, ভালো করে নোট ডাউন করবে। তো বৈদিক সভ্যতা আলোচনা করার শুরুতেই যে কথাটা বা যে শব্দটা নিয়ে ডিসকাস করা প্রয়োজন, সেটা হচ্ছে আর্য। তো প্রত্যেকে একটু আর্য বলে হেডিং করো, আর্য বলে হেডিং করো। এই আর্য কথাটা সঙ্গে তোমরা কিন্তু পরিচিত, হ্যাঁ কি না? প্রত্যেকেই কম বেশি পরিচিত। কেউ বলতে পারবে আর্য শব্দটা, এই শব্দটার অর্থ কি বা এই শব্দটার উৎপত্তি কিভাবে বলা যাবে? কারো কোনো আইডিয়া? আর্য বলতে কি বোঝায়? আর্য অ্যাকচুয়ালি কি? কারো কোনো আইডিয়া? স্যার হুম। স্যার আর্য মানে সৎ বংশজাত বলা হয়। বলা হয় এই আর এটা, হ্যাঁ ঠিকই বলছো। এখানে না এই এই আর্য ওয়ার্ডটা, বা ইংলিশে এটাকে আমরা আরিয়ান বলি, এই ওয়ার্ডটা না এমন একটা বিশেষ ওয়ার্ড যেটা বড্ড বিতর্কিত। কেন বিতর্কিত কেন? ঋগ্বেদ বলো বা খ্রিস্টপূর্বাব্দ বিভিন্ন ইরানীয় লেখা বলো, সেখানে না, বা এমনকি জেন্দাবেস্তা বলো, প্রত্যেক লেখার মধ্যে আর্য, ঐরয় বা অরিয় এরকম শব্দের উল্লেখ হয়েছে। যারা ভাষাতাত্ত্বিকবিদ, তারা কিন্তু এটা মনে করেন যে বৈদিক সংস্কৃতিতে যে আর্য কথাটা উল্লেখ হয়েছে না, এটা অ্যাকচুয়ালি একটা ভাষা গোষ্ঠী। তো ফার্স্ট পয়েন্ট নোট ডাউন করবে আর্য লেখার পরে, যে এটি হলো ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর একটি শব্দ। লিখে নাও, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, ইন্দো ইউরোপিয়ান। আমার হাতের লেখা বুঝতে অসুবিধা হলে কিন্তু বলবে। ইন্দো ইউরোপিয়ান ভাষা গোষ্ঠীর বিশেষ একটি ভাষা গোষ্ঠীর বিশেষ একটি শব্দ। মনে থাকবে, কোশ্চেন আসে। কি কোশ্চেন? প্রথম যে কোশ্চেন আর্য নিয়ে আসে, আমি যখন এমসিকিউ ডিসকাস করবো অবশ্যই ওই কোশ্চেনে রাখবো। আর্য শব্দটি হলো একটি জাতিগোষ্ঠী, একটি বর্বর জাতি, একটি উন্নত জাতি, একটি ভাষা গোষ্ঠী। কি হবে? একটি ভাষা গোষ্ঠী, যাকে ইংলিশে বলি আ স্পিচ গ্রুপ। কথাটা মনে থাকবে, হ্যাঁ কি না? এটা কিন্তু ইম্পর্টেন্ট, ভালো করে শোনো, খুব ভালো করে বুঝে নেওয়া ব্যাপার। তাহলে এই আর্য হলো একটা বিশেষ ভাষা গোষ্ঠী, একটা শব্দ বিশেষ, যাকে একটা ভাষা গোষ্ঠীকে রিপ্রেজেন্ট করতে ইউজ করা হয়। এবার এই আর্যরা, আমরা এটা এটা তোমরা বুঝতেই পারছো যে আর্য হচ্ছে একটা জনগোষ্ঠীর মানুষ বা ভাষা গোষ্ঠীর মানুষ। তারা অ্যাকচুয়ালি কোথায় ছিল? যেমন সিন্ধু সভ্যতার ক্ষেত্রে আমি নোট ডাউন করেছিলাম, মনে আছে যে সিন্ধু সভ্যতার আবিষ্কার তো হয়ে, মানে খনন কার্য তো পাওয়া গেছে বিভিন্ন ক্ষেত্রে, কিন্তু খনন কার্যের পরে বা পাওয়ার পরে বিভিন্ন ক্ষেত্র বিচার করে বিভিন্ন ভূতত্ত্ববিদ বা বিভিন্ন ঐতিহাসিকবিদ বা বিভিন্ন ব্যক্তিত্ব তার টাইম পিরিয়ড নিয়ে একটা মতামত দিয়ে গেছে। একইভাবে আরেকটা বিতর্কের তৈরি হয় যখন আর্যদের আদি বসবাস নিয়ে একটা ব্যাপার বা একটা বিতর্ক তৈরি হয়। জাস্ট লিখে নাও, আর্যদের আদি বাসস্থান। জাস্ট পয়েন্ট একটা হেডিং করবে, আর্যদের আদি বাসস্থান, একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। বাসস্থান, দেখো কেন ইম্পর্টেন্ট পয়েন্ট বলছি, এটা একটা বিতর্কিত ব্যাপার। বিতর্কিত কেন? এর বিতর্ক হওয়ার একটাই কারণ, যে প্রপারভাবে আমাদের কাছে সেরকম তথ্য নেই যে এই অ্যাকচুয়ালি আর্যরা কোথা থেকে এসছে। হ্যাঁ, আমি লেখাবো যে সর্বাধিক সমর্থিত মত কোনটা, কার মত প্রবক্তাকে লেখাবো, কিন্তু সেরকম কিছু নেই। তবে এটুকু বলা যায় যে বিভিন্ন ঐতিহাসিকবিদ বা বিভিন্ন প্রবক্তা বা বিভিন্ন রিসার্চার আর্যদের আদি বাসস্থান নিয়ে না দুটো ভিন্ন মত পোষণ করেছিল। কি কি ভিন্ন মত? অনেকে মনে করেছিল আর্যরা ভারতীয়। জাস্ট নোট ডাউন করবে,
আর্যরা ভারতীয়, খাতার একদিকে লেখো আর্যরা ভারতীয়। তাহলে যদি ভারতীয় না হয় তাহলে আর্যরা কি হওয়া উচিত? না হলে আর্যরা বহিরাগত হওয়া উচিত। বহিরাগত বলতে ভারত ভূখণ্ডে বা উপমহাদেশীয় অঞ্চলে বাইরে থেকে এসেছে। ওকে, তাহলে এই আর্যরা ভারতীয়, আর্যরা বহিরাগত, এটাই কিন্তু আমাদের আলোচনার টপিক। খুব ভালো করে বুঝবে, কোনো অসুবিধা থাকলে আমাকে জিজ্ঞাসা করবে যে স্যার বুঝতে পারছি না বা কিছু। তাহলে এই যে আর্যরা ভারতীয়, এটা কে কে কোন মানে ঐতিহাসিকবিদ বা কারা এই মতবাদ দিয়েছে? প্রথমেই নোট ডাউন করো, আ গ্রুপ অফ হিস্টোরিয়ান বা ঐতিহাসিকবিদ কে কে। তার মধ্যে তিনজনের নাম আমরা পড়বো। বিবি লাল, একটু ভালো করে লেখা প্রয়োজন কিন্তু, ইম্পর্টেন্ট। বিবি লাল, তারপরে নোট ডাউন করো গঙ্গানাথ ঝা, গঙ্গানাথ ঝা, গঙ্গানাথ ঝা, ডি এস ত্রিবেদী, ডি এস ত্রিবেদী। আমার হাতের লেখা বুঝতে পারছো? না পারলে বলবে, ক্লিয়ার হচ্ছে, দেখা যাচ্ছে মোটামুটি। চল, এই তিনজন ব্যক্তি ভারতীয় হিসাবে স্বীকার করেছেন আর্যদের। তবে ভারতীয় স্বীকার করলে তো হবে না, বলতে তো হবে যে ভারতের কোন অংশে এরা বসবাস করতেন। সেক্ষেত্রে কি বলেছেন? বর্তমান পাকিস্তানের মুলতানের কাছাকাছি দেবিকা নদীর তীরবর্তী অঞ্চল। জাস্ট লিখে নাও, বর্তমান পাকিস্তানের, বর্তমান পাকিস্তানের, পাকিস্তানের দেবিকা পাকিস্তানের মুলতানের কথাটা উল্লেখ করো। মুলতানের, মুলতানের দেবিকা নদী তীরবর্তী অঞ্চল, দেবিকা নদী তীরবর্তী অঞ্চল বা পার্শ্ববর্তী অঞ্চল, যাই লিখতে পারো, পার্শ্ববর্তী অঞ্চল। প্রত্যেকে লেখা হয়েছে? গোপাল লিখতে পেরেছো? অঙ্কিতা লেখা হচ্ছে? একটু ভালো করে রেডি করো কিন্তু। আচ্ছা, মোনালিসা লিখতে পারছো? লক্ষ্মীপ্রিয়া লিখতে পারছো? হ্যাঁ স্যার। ভালো করে নোট ডাউন করো, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু এগুলো, এগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ। হয়েছে? চলো, এটা বিবি লাল কিন্তু এই এই উনি কিন্তু এই মতামত দিয়েছেন। নেক্সট আমরা নোট ডাউন করব যে হিস্টোরিয়ান কাল্লা, হিস্টোরিয়ান কাল্লা একটা বিশেষ মতামত দিয়েছেন যে না, এরাও ভারতীয়, আর্যরাও আদি বাসস্থান ভারতেই। কিন্তু ভারতের কোথায়? ভারতের হিমালয়ের হিমালয় মানে কাশ্মীর হিমালয়ের উত্তর পশ্চিমের তরাই অঞ্চল। লিখে রাখো একটা ছোট্ট পয়েন্ট, যে কাশ্মীর হিমালয়ের, কাশ্মীর হিমালয়ের উত্তর পশ্চিমের তরাই অঞ্চল, হিমালয়ের উত্তর পশ্চিমের তরাই অঞ্চল, মনে রাখো, উত্তর পশ্চিমের তরাই অঞ্চল। এখানে কিন্তু হিস্টোরিয়ান কাল্লা এটা কিন্তু উল্লেখ করে গেছেন। তবে একটা জিনিস আমি বারবার বলি, যে এই তত্ত্বগুলো কিন্তু বিভিন্ন ঐতিহাসিকবিদদের নিজস্ব তত্ত্ব। ভালো করে শুনবে, কোনটা গ্রহণযোগ্য আমি লাস্টে লেখাবো। হচ্ছে, লাস্ট নোট ডাউন করবে যে হিস্টোরিয়ান এ সি দাস, হিস্টোরিয়ান এ সি দাস, এই কথাটা তোমরা ছোটবেলা থেকে শুনে থাকবে। বিভিন্ন বইতে এ সি দাসের মতবাদটা কিন্তু উল্লেখ রয়েছে। কি উনি বলেছেন? সপ্ত সিন্ধু অঞ্চল, হ্যাঁ কি না? এই সপ্ত সিন্ধু অঞ্চলটা কিন্তু তোমাদের শোনা উচিত। সপ্ত সিন্ধু অঞ্চল, ওকে, সপ্ত সিন্ধু অঞ্চল, সপ্ত সিন্ধু অঞ্চল আর্যদের আদি বাসস্থান, এটা হচ্ছে বলেছেন এসি দাস। চল, এই গেল হচ্ছে যারা ভারতীয় দাবি করেছেন তাদের আমি মতামত বললাম। কারা বলেছে, কোন ভারতের কোন অঞ্চল। দেখো, ভারত বলতে কিন্তু পাকিস্তান আছে মানে ভেবো না যে যে কেন পাকিস্তানের কথা উল্লেখ করা হয়, তা নয়। এটা কিন্তু একটা ভারতীয় ভূখণ্ডের কথা বলা হয়েছে, পাকিস্তান তো ভারত থেকেই আলাদা হয়েছে, সেটা পলিটিক্যাল কারণে। যাই হোক, নেক্সট, আর্যরা বহিরাগত, এটা কারা কারা বলেছেন, বা এটা বললে তো হবে না কোথায় বলেছেন। তো সেখানে প্রথমেই যেটা নোট ডাউন করো, এস পিল্লাইয়ের কথা। এস পিল্লাই, এস পিল্লাই হিস্টোরিয়ান এবং ভাষাতত্ত্ববিদ, উনি দাবি করেছেন যে আর্যরা গন্ডোয়ানা অংশ থেকে বা গন্ডোয়ানা অঞ্চল থেকে ভারতে এসেছেন। নোট ডাউন করবে, গন্ডোয়ানা অঞ্চল। হাতের লেখা বুঝতে অসুবিধা হলে বলবে আমাকে, হাতের লেখা বুঝতে অসুবিধা হলে একদম নিশ্চিন্তে বলবে। গন্ডোয়ানা অঞ্চল খুব গুরুত্বপূর্ণ কিন্তু। নেক্সট, সি পিল্লাইয়ের কথা বললাম। নেক্সট নোট ডাউন করবে বিজি তিলক, বিজি তিলক। অনেকের অনেকের আমাদের মতাদর্শ বা অনেকের মতামত আমাদেরকে জানতে হবে। বিজি তিলক কি বলেছেন? বিজি তিলক বলেছেন যে সুমেরু অঞ্চল, সুমেরু অঞ্চল,
সুমেরু অঞ্চল। হচ্ছে উইলিয়াম জোন্স, নাম তোমরা শুনে থাকবে, এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা উইলিয়াম জোন্স। উইলিয়াম জোন্সের মতবাদ একসময় মারাত্মকভাবে মানে গুরুত্ব পেয়েছিল, কিন্তু এখন এই মতামতকে অগ্রাহ্য করা হয়। উইলিয়াম জোন্স বলেছিলেন যে ইউরোপীয়, যে আর্যরা ভারতীয় একেবারেই নয়, আর্যরা হচ্ছে ইউরোপীয়। ওকে, আর্যরা ইউরোপীয়, তাই বলা হয়েছে যে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর অন্তর্গত বলে। হচ্ছে হিস্টোরিয়ান পি গাইলস, হিস্টোরিয়ান পি গাইলস, মনে রাখো এটা কোশ্চেন এসছে অবশ্যই, ডাব্লিউবিসিএস পরীক্ষায় কোশ্চেন এসছে। ওনার মতামত অনুযায়ী আর্যদের আদি বাসস্থান ছিল হাঙ্গেরি। মনে রাখো, এটা কিন্তু একটু অন্যরকম মনে হতে পারে, হাঙ্গেরি। হচ্ছে চলো, দয়ানন্দ সরস্বতী নাম আমরা প্রত্যেকেই প্রায় জানি। দয়ানন্দ সরস্বতী, উনি কি বলে গেছেন? দয়ানন্দ সরস্বতী বলে গেছেন যে বহিরাগত, কিন্তু বহিরাগত হলেও খুব দূর থেকে যে এসছে তা নয়, ওর আদি বাসস্থান ছিল তিব্বত। হচ্ছে আদি বাসস্থান ছিল তিব্বত। লেখা হয়েছে? হ্যাঁ কি না? চল, লেখা হলে বলবে আমাকে। লাস্ট নোট ডাউন করবে, লাস্ট নোট ডাউন করো যে সায়েন্টিস্ট বলছি, হিস্টোরিয়ান ম্যাক্স মুলার। ছোট্ট করে লিখছি, জায়গা কম আমার আছে। সায়েন্টিস্ট, সরি, হিস্টোরিয়ান ম্যাক্স মুলার। ম্যাক্স মুলার কি বলেছেন? ম্যাক্স মুলার বলে গেছে যে মধ্য এশিয়া, অর্থাৎ মঙ্গোলিয়া, ওই কিরগিস্তান, এই অঞ্চল থেকে কিন্তু এসছে। মধ্য এশিয়া, মধ্য এশিয়া হচ্ছে মোটামুটি যারা বহিরাগত বলেছেন তাদের 6 রকম তথ্য আমি তোমাদের কাছে রাখলাম, এটা কিন্তু নোট ডাউন করে নেওয়ার ব্যাপার। তাহলে এতগুলো অঞ্চল, তাহলে আমরা সিদ্ধান্তে কি আসবো? সিদ্ধান্তে এটাই আসবো যে সর্বাধিক যে সমর্থিত যে মতামত, সেটা কিন্তু এটাই কনসিডার করা হয় যে আর্যরা অ্যাকচুয়ালি বহিরাগতই। আর্যরা ভারতীয় একেবারেই নয়, আর্যরা বহিরাগতই। তবে বহিরাগত হলে তো একটা জায়গা বলতে হবে, বা সেই তত্ত্বের প্রবক্তাকে সেটা জানতে হবে। আচ্ছা, লেখা হয়েছে, তাহলে নেক্সট পেজে যাবো। প্রত্যেকে রেসপন্স করো, লেখা হয়েছে? হ্যাঁ স্যার হয়েছে। স্যার, হ্যাঁ বলো। স্যার বলছি গন্ডোয়ানা ল্যান্ড তো আমাদের ভারতের মধ্যেই তো পড়ছে। না, ভারতের মধ্যে ব্যাপারটা নয়, ওটা ভারত শুধুমাত্র ওই গন্ডোয়ানা তো শুধু ভারত বলে ব্যাপারটা নয়, গন্ডোয়ানা অনেকটা অনেকটা অংশ জুড়েই আছে, অনেকটা অংশ জুড়েই কিন্তু মানে দক্ষিণ গোলার্ধে বেশিরভাগ, মানে গন্ডোয়ানার বেশিরভাগটাই দেখো ভারতের মধ্য উত্তর অংশে যেমন ছোট্ট অংশ রয়েছে, কিন্তু গন্ডোয়ানার একটা ল্যান্ড তো দক্ষিণ আমেরিকার অংশ রয়েছে, আফ্রিকান দক্ষিণ দিকে রয়েছে। তো সেই অংশটাই কি বোঝানো হচ্ছে এখানে, ভারতীয় ব্যাপারটা ভারতের ক্ষেত্রে কিন্তু বলা হয়নি। কথা বুঝতে পারলে? অ্যাকচুয়ালি মানে দক্ষিণ গোলার্ধের যে মানে আমরা বলতে পারি যে নিরক্ষরেখার দক্ষিণে যে পার্টটা রয়েছে, এটাই কিন্তু মেনলি গন্ডোয়ানা ল্যান্ডকে মানে মানে বলা হয়। বুঝতে পারলে? যেটা মেনলি আফ্রিকা, যেখানে যখন টেথিস সাগর ছিল, সে তার যে দক্ষিণ অংশ, এটাই কিন্তু গন্ডোয়ানা ল্যান্ড বলা হয়। এর মধ্যে ভারতের একটা অংশ পড়লেও এটা এক্ষেত্রে কিন্তু সেটাকে বলা হচ্ছে না। ঠিক আছে, ভালো করে শোনো, এটা কিন্তু ওই গন্ডোয়ানার সঙ্গে এই গন্ডোয়ানা কিন্তু এটা ভেবো না। বুঝতে পারলে? বর্তমানে যে উড়িষ্যার কিছু অংশ, মহারাষ্ট্রের কিছু অংশ এটা গন্ডোয়ানা ল্যান্ড বলা হয়, সেটা কিন্তু সেই গন্ডোয়ানা ল্যান্ডের কথাটা বলা হচ্ছে না। ওকে, চলো দেখো, এই যে তত্ত্বগুলো বললাম, এখানে আর্যরা বহিরাগত কনসিডার করে নিচ্ছি। তাহলে নেক্সট একটা হেডিং করে নাও যে সর্বাধিক, লিখে নাও সর্বাধিক প্রচলিত ও সমর্থিত মত। সর্বাধিক প্রচলিত ও ও সমর্থিত মত, প্রচলিত ও সমর্থিত মত, সমর্থিত মত। দেখ, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ভালো করে বোঝো। তাহলে আর্যদের মত মানে বাসস্থানটা কোথায়, এটা নিয়ে একটা বিতর্ক চলতেই থাকে। তো সেখান থেকে আমাদের তো একটা মত প্রকাশ করতে হবে। সেই মত অনুযায়ী কোথায় সব থেকে মানে কোন মতটা সব থেকে বেশি গ্রহণযোগ্য, এই মতটার প্রবক্তা লিখে নাও যে হিস্টোরিয়ান ব্র্যান্ডেনস্টাইন। নোট ডাউন করবে, হিস্টোরিয়ান ব্র্যান্ডেনস্টাইন। ওকে, হিস্টোরিয়ান ব্র্যান্ডেনস্টাইন, উনি কি বলে গেছেন? উনি বলে গেছেন আর্যরা বহিরাগত, অবশ্যই বহিরাগত, কিন্তু বহিরাগত কোথায়? লিখে রাখো, সাইবেরিয়ার দক্ষিণে কিরগিজ স্টেপি অঞ্চল। নোট ডাউন করো, খুব ইম্পর্টেন্ট কিন্তু। সাইবেরিয়ার দক্ষিণে
সাইবেরিয়া বলতে বর্তমানে কোন দেশ? কে বলবে? বলা উচিত কিন্তু। স্যার রাশিয়া। রাশিয়া। লিখে নাও, কিরগিজ স্টেপি অঞ্চল। ওকে, ইম্পর্টেন্ট কিন্তু। সাইবেরিয়ার দক্ষিণে কিরগিজ স্টেপি অঞ্চল, এটা সর্বাধিক প্রচলিত মত। তাহলে এই মত অনুযায়ী আর্যরা কি? এই মত অনুযায়ী আর্যরা কিন্তু বহিরাগত, অর্থাৎ বাইরের এই অংশ থেকে ভারতে এসে সভ্যতা সৃষ্টি করেছে। হচ্ছে হ্যাঁ কি না? ভালো করে দেখো, খুব ইম্পর্টেন্ট কিন্তু, কোনো অসুবিধা নেই। দেখো, এইবার এটা আদি বাসস্থান নিয়ে আলোচনা করলাম। তাহলে আদি বাসস্থান তো হলো, এবার যদি বলা হয় ভারতে এসে বসতি কোথায়, ভারতে বসতি অর্থাৎ কোথায় এই সভ্যতা গড়ে উঠেছিল, তখন কি বলবে? তখন কি বলবে বলা যাবে? তখন বলা হবে যে এই ঋগ্বেদ, তখন কিন্তু ব্যাপারটা আসছে যে ঋগ্বেদে কি উল্লেখ রয়েছে। আমরা এর পরেই আলোচনা করব আজকের নেক্সট টপিক বৈদিক সাহিত্য, তখন ব্যাপারটা ক্লিয়ার হবে। বসতির যে তথ্য আমরা পাচ্ছি সেটা কিন্তু ঋগ্বেদে একটা বিশেষ অঞ্চলের কথা বলা হয়েছে। কি? নোট ডাউন করে নাও, সপ্ত সিন্ধু অঞ্চল। হ্যাঁ কি না? নোট ডাউন করবে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু, সপ্ত সিন্ধু অঞ্চল। তাহলে ঋগ্বেদে উল্লেখিত সপ্ত সিন্ধু অঞ্চলটাই বলতে পারি যে এই আর্যদের আদি বাসস্থান। আদি বাসস্থান কথাটা ঠিক নয়, বসতি, যেখান থেকে সমগ্র ভারত জুড়ে এরা ছড়িয়ে পড়ে, অর্থাৎ আর্যাবর্ত তৈরি করে। অর্থাৎ যেখানে আর্যদের প্রাপ্তিস্থান বা আর্যরা যে সময় ছড়িয়ে পড়েছিল তাকেই কিন্তু আর্যাবর্ত বলা হতো। ওকে, এইবার অনেকের মধ্যে প্রশ্ন আসবে, স্যার এই সপ্ত সিন্ধু বলতে কোনটা? জিওগ্রাফিক্যালি কি এটা পসিবল? এটা কি? আমরা জানি সিন্ধুর 5টা উপনদী, কিন্তু এই সপ্ত সিন্ধু বলতে আমরা কি কি কার ক্ষেত্রে বলা হচ্ছে? দেখো, যেটা যে সমস্ত ল্যাঙ্গুয়েজ আমরা এতে ঋগ্বেদে রয়েছে, আমরা সেই সমস্ত ল্যাঙ্গুয়েজ উল্লেখ করেই সপ্ত সিন্ধু অঞ্চলটাকে বুঝবো। তাহলে ভালো করে শোনো, প্রথমেই নোট ডাউন করবে সিন্ধু। ঋগ্বেদে কিন্তু সিন্ধু কথাটা উল্লেখ রয়েছে। নেক্সট নোট ডাউন করবে বিতস্তা। বিতস্তা বলতে কোন নদী বর্তমানে বলা উচিত? কি হবে? ব্যাকেটে লিখে নাও, ঝিলম। স্যার ঝিলম নদী। একদম, ভেরি গুড, সুন্দর। তারপরে নোট ডাউন করবে যে 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 নদীর নাম ঋগ্বেদে যেভাবে উল্লেখ রয়েছে, ওসিকনি বলা যাবে। ওসিকনি বলতে কি কোন নদী? লিখে নাও, চিনাব। ওকে, নেক্সট নোট ডাউন করবে ওসিকনির পরে যে পুরুষনি। পুরুষনি, এই পুরুষনি নদী বলতে কোন নদী? যেটাকে রাভি বা ইরাবতী বলি। ইরাবতী বা রাভি বলে আমরা বর্তমানে চিনি। ওকে, তারপরে পঞ্চম বিপাশা। বিপাশা বলতে কোন নদী বর্তমানে? বিয়াস। বিয়াস। ওকে, নেক্সট নোট ডাউন করবে, বিপাশার পরে নোট ডাউন করে নাও যে সুতুদ্রি। সুতুদ্রি, সুতুদ্রি বুঝতেই পারছো, যেটাকে হচ্ছে সুতলেজ বা শতদ্রু বলে আমরা চিনি। আর লাস্ট একটা নদী, এটা খুব বিতর্কিত বলতে পারি, এটা পুরাণে সাহিত্যে পাই, যেটা হচ্ছে সরস্বতী। ওকে, যেটাকে আমরা কনসিডার করে নিই যে বর্তমানে লুপ্ত। হ্যাঁ কি না? যে এখন এটা নেই, কোনো অস্তিত্ব নেই এটার। তবে একদম উত্তরাখণ্ডের মান্ডা গ্রামে গেলে এর সাময়িক একটা জলপ্রবাহ কিছুটা অঞ্চল জুড়ে লক্ষ্য করতে পারি। তাহলে সপ্ত সিন্ধু অঞ্চল, এই যে 7টা নদীর সমন্বয়ে যে একটা অঞ্চল আছে, এই অঞ্চলটাই কিন্তু ঋগ বৈদিক যুগের যে আর্যদের বসবাস বা বসতির একটা স্থান হিসাবে আমরা কনসিডার করি। এরপর নেক্সট একটা হেডিং করবে সময়কাল। তাহলে আমরা যেভাবে সিন্ধু সভ্যতার ক্ষেত্রে সময়কাল পড়েছি, তাহলে বৈদিক সভ্যতার ক্ষেত্রেও সময়কালটা জানা উচিত। হ্যাঁ কি না? দেখো, সময়কাল বলতে কোন সময়? দেখো, নোট ডাউন করে নাও যে আনুমানিক আনুমানিক খ্রিস্টপূর্ব 1500 অব্দকেই কিন্তু বলা হয়ে থাকে যে আর্যদের ভারতে আগমনকাল, এবং ওই টাইমটাকেই বলা হয় বৈদিক যুগের সূচনাকাল। তাহলে কোন টাইম? লিখে রাখো, খ্রিস্টপূর্ব। লিখে নাও, খ্রিস্টপূর্ব 1500 অব্দ। ওকে, তাহলে এই টাইমটাকে আমি কি কনসিডার করতে পারি? এই টাইমটাকে বলতে পারি যে বৈদিক যুগের সূচনাকাল। বৈদিক যুগের সূচনাকাল মনে থাকবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ক্লিয়ার? এর পরে
আমরা যে টপিক নিয়ে ডিসকাস করব অন্যতম গুরুত্বপূর্ণ টপিক একটাই মানে জাস্ট ছকের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব, কারণ আমি মনে করি যে ছকের মাধ্যমে মনে রাখলে জিনিসগুলো খুব মনে রাখতে বা কনসিডার করতে সুবিধা হয়। ওকে, কিভাবে পড়বো কি ব্যাপার খুব ভালো করে দেখে নাও। দেখো, আমরা এরপরে যা তথ্যই পাবো যে ওই সময় মানুষের রাজনৈতিক জীবন কিরকম ছিল, সামাজিক জীবন কিরকম ছিল, বা অর্থনৈতিক জীবন কিরকম ছিল, বা কিভাবে কি ধর্মীয় ধর্ম পালন কিভাবে করা হতো, বা কি ব্যাপার সমস্ত সব সব তথ্যই কিভাবে পেয়েছি আমরা, সব তথ্যই পেয়েছি সাহিত্য নির্ভর বা সাহিত্য থেকে। তাহলে ওই সময়ের বৈদিক সাহিত্য যেটা এখনো আমাদের কাছে প্রাপ্ত বা আমরা রয়েছে আমাদের কাছে, সেইখান থেকে আমরা তথ্যগুলো তুলে আনতে পারি। সিন্ধু সভ্যতার ক্ষেত্রে কি, যে বৌষ্ঠবের লিপিতে যে সিন্ধু লিপি সেটা পাঠোদ্ধার করা সম্ভব হয়নি বলে আমরা যে প্রত্নক্ষেত্র বা খনন কার্যের মাধ্যমে যেটা পেয়েছি তাকেই প্রামাণ্য তথ্য হিসাবে কনসিডার করতাম। এক্ষেত্রে সেই ব্যাপারটা নেই, এখানে সাহিত্য নির্ভর। তাহলে নোট ডাউন করে নাও একটা বৈদিকের বৈদিকের কি কি পড়া উচিত, বৈদিক সাহিত্য কি বা বৈদিক সাহিত্যের কি ডিটেলস, এটা কিন্তু আমাদের জানা উচিত বা জানতে হবে। নোট ডাউন করে নাও, প্রত্যেকে হেডিং করো যে বৈদিক সাহিত্য। খুব ভালো টপিক, কিন্তু খুব ভালো করে নোট ডাউন করবে, ছোট করে একটা খাতায় চক করে লেখো যে বৈদিক সাহিত্য। এর মধ্যে কি কি পড়বো আমরা, কি কিভাবে আলোচনা করব সব দেখে নাও। টোটাল 3টে ক্লাস লাগবে এই টপিকটা কমপ্লিট করতে। বড় টপিক, বারবার বলছি, বেশ বড় টপিক, অ্যাজ ওয়েল অ্যাজ জটিল টপিক বৈদিক সাহিত্য। দেখো, বৈদিক সাহিত্যকে আমরা দুটো ভাগে ভাগ করি। খুব ছোট ছোট লিখবে যেন খাতায় ভালো করে লেখা হয়। যদি খাতা নিচের দিকে চলে যাও তাহলে নতুন ফেস পেজ থেকে শুরু করো, নাহলে শেষ করতে পারবে না। ঠিক আছে, চল দেখো, বৈদিক সাহিত্যের মোটামুটি দুটো ভাগ। একটা হচ্ছে শ্রুতিশাস্ত্র, শ্রুতিশাস্ত্র, আর একটা হচ্ছে স্মৃতিশাস্ত্র। ভালো করে নোট ডাউন করো, একটা শ্রুতিশাস্ত্র, একটা স্মৃতিশাস্ত্র। যেটা শ্রুতিশাস্ত্র এটাকে আবার ভাগ করা হয় 3টে ভাগে। এটা ভাগ করা হয় 3টে ভাগে। খুব ভালো করে দেখো, একে ভাগ করা হয় 3টে ভাগে। কি কি? ফার্স্ট হচ্ছে বেদ, সেকেন্ড হচ্ছে উপবেদ, আর থার্ড হচ্ছে বেদাঙ্গ। ভালো করে নোট ডাউন করবে, কোনো অসুবিধা হলে আমাকে বলবে। হচ্ছে বেদের ভাগ কি আমাকে বলার প্রয়োজন আছে? তোমরা মোটামুটি মানে জানো কি কি ভাগ, কি কি ভাগ, ঋক, যজুর, অথর্ব। একদমই তাই। নোট ডাউন করে না ছোট করে, একদম ছোট ছোট করে লিখবো। হাতের লেখা বুঝতে অসুবিধা হলে আমাকে জিজ্ঞেস করবে কিন্তু। ঋক, সাম, যজু, অথর্ব। হচ্ছে হ্যাঁ কি না? এবার দেখো, শুধু মানে এই যে বেদের ভাগ বললাম, এই প্রতিটা বেদের ভাগে ইন্ডিভিজুয়াল 4টে করে ভাগ রয়েছে। আমি ঋগ্বেদ বলেই 4টে ভাগ লিখে দিচ্ছি বটে। এই সাম, যজু, অথর্ব, এদেরও কিন্তু 4টে করে ভাগ রয়েছে। কি কি 4টে ভাগ? দেখো, একটা হচ্ছে সংহিতা। ভালো করে নোট ডাউন করবে, এটা ভালো করে শুনে নাও। শুধু যে ঋগ্বেদের ভাগ তা নয় কিন্তু, একইভাবে সামবেদেরও ভাগ রয়েছে, যজুর্বেদের, অথর্ববেদেরও। কি কি? সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। উপনিষদ মনে থাকবে? হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে আমাকে বলো। ক্লিয়ার? এবার উপবেদ। এই উপবেদের কটা ভাগ? উপবেদের 4টে ভাগ। উপবেদের 4টে ভাগ, ছোট ছোট করে লেখো, যাতে আমাদের একটু কম জায়গার মধ্যে আমরা লিখতে পারি। তাহলে প্রথমে নোট ডাউন করবে, কালার চেঞ্জ করছি পেনের, আয়ুর্বেদ। আয়ুর্বেদ। তারপর নোট ডাউন করবে ধনুর্বেদ। ধনুর্বেদ, গন্ধর্ববেদ। ওকে, আর লাস্ট নোট ডাউন করবে অর্থশাস্ত্র। লেখা হয়েছে? হ্যাঁ কি না? লেখা হয়েছে? হ্যাঁ স্যার। দেখো, এবার একটা জিনিস বলে দিই, তোমাদের লেখার স্পেস আছে, আমার লেখার জায়গা নেই বলে বলে দিই। আয়ুর্বেদ ব্যাকেটে লিখে রাখো চিকিৎসা শাস্ত্র। আয়ুর্বেদ নিচে ছোট করে লিখে রাখো চিকিৎসা শাস্ত্র। হচ্ছে ধনুর্বেদ
ব্যাকেটে লিখে রাখো অস্ত্র শিক্ষা। গন্ধর্ব বেদ লিখে রাখো নৃত্য কলা শিক্ষা, নৃত্য কলা ও গীত শিক্ষা, নৃত্য কলা ও গীত শিক্ষা হচ্ছে। আর অর্থশাস্ত্র, অর্থশাস্ত্রে কি বিষয়বস্তু হতে পারে লিখে রাখো অর্থনীতি ও রাজনীতি শিক্ষা। হচ্ছে, বলবে কোনো ডাউট থাকলে বলো। লেখা হচ্ছে স্যার আরেকবার বলে দিন। অর্থনীতি ও অর্থনীতি ও রাজনীতি শিক্ষা, একটু লিখে নাও ছোট করে। দেখতে পেরেছো? তাহলে আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র, ধনুর্বেদ হচ্ছে অস্ত্র শিক্ষা, গন্ধর্ব বেদ হচ্ছে কলাবিদ্যা, কলাবিদ্যা নৃত্য ও গীত শিক্ষা, আর অর্থশাস্ত্র হচ্ছে অর্থনীতি ও রাজনীতি শিক্ষা হচ্ছে। চল এবার বেদাঙ্গ। দেখো বেদাঙ্গের কিন্তু 6টা ভাগ রয়েছে, পড়তে হবে না একদম, মানে যারা এসএলএসটি হিস্ট্রি পড়ে তাদেরই পড়ার দরকার, নাহলে পড়তে হয় না। আমি জাস্ট নোট ডাউন করে দিচ্ছি, আমার কাছে নোট ডাউন করে দেওয়া। প্রথমে বেদাঙ্গের ভাগ কি কি? প্রথমে যে শিক্ষা, 2 নম্বর হচ্ছে কল্প, শুনে থাকবে কথাগুলো তোমরা, লিখে রাখো, নলেজের জন্য কিন্তু ইম্পর্টেন্ট কল্প। তার 3 নম্বর হচ্ছে ব্যাকরণ, 4 নম্বর হচ্ছে নিরুক্ত, 5 নম্বর হচ্ছে, নোট ডাউন করে নাও, 5 নম্বর হচ্ছে ছন্দ, আর 7 নম্বর হচ্ছে জ্যোতিষ। ওকে, এইগুলো কার ভাগ বললাম? এগুলো প্রত্যেকটা বেদাঙ্গের ভাগ, মনে থাকবে, এগুলো প্রত্যেকটা বেদাঙ্গের ভাগ, বেদাঙ্গেরই 7টা ভাগ। ক্লিয়ার? হ্যাঁ কি না? হয়েছে না হয়নি? আরে হয়েছে না হয়নি? হয়েছে। হয়েছে তো। চল এবার আমরা ভাগ শুরু করব স্মৃতিশাস্ত্র। দেখো এটা টোটাল ভাগ আলোচনা করছি, সব পড়তে হবে না, যেগুলো পড়তে হবে আমি বলে দেবো কি কি পড়ার ব্যাপার আছে। স্মৃতিশাস্ত্র এর কিন্তু 7টা ভাগ, খুব ভালো করে লিখবে কিন্তু। এর 7টা ভাগ পরপর লেখো, 1 2 3 4, আচ্ছা ছোট ছোট করতে হবে, 2 3 4 5 6 7, ঠিক আছে? খুব ভালো করে লেখো। স্মৃতিশাস্ত্রের প্রথমে নোট ডাউন করবে যে সংস্কার সূত্র, সংস্কার সূত্র। 2 নম্বর নোট ডাউন করবে তন্ত্র, ওকে, 2 নম্বর নোট ডাউন করো তন্ত্র বলে, ওকে, ভালো করে দেখো। 3 নম্বর নোট ডাউন করবে পঞ্চরাত্র, পঞ্চরাত্র, ওকে। চল 4 নম্বর নোট ডাউন করো যে পুরাণ, পুরাণ, পুরাণ। পুরাণের পর নোট ডাউন করবে ইতিহাস, ইতিহাস। ইতিহাসের পর নোট ডাউন করো সংহিতা, সংহিতা। আর লাস্টে নোট ডাউন করো উপাঙ্গ, উপাঙ্গ হচ্ছে। এই গেল স্মৃতিশাস্ত্রের 7টা মূল ভাগ, ভালো করে নোট ডাউন করো, খুব ইম্পর্টেন্ট হচ্ছে। লেখা হয়েছে? হচ্ছে, অসুবিধা নেই। এরপরে এই যে সংস্কার সূত্র আছে না, এই সংস্কার সূত্রের 3টে ভাগ হয়, 3টে ভাগ হয়। কি কি ভাগ? একটা হচ্ছে শ্রৌত সূত্র, একটা হচ্ছে শ্রৌত সূত্র, একটা হচ্ছে গৃহসূত্র, আর একটা হচ্ছে ধর্মসূত্র, ওকে, মনে থাকবে। এই 3টেকে একসঙ্গে কি বলা হয় জানো? এই 3টেকে একসঙ্গে আমার লেখার জায়গায় তোমরা লিখে নিতে পারো, ধর্মশাস্ত্র বলা হয়, হচ্ছে। দেখো ক্লিয়ার প্রত্যেকে? আরে হ্যাঁ কি না, কিছু তো বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চল হ্যাঁ স্যার। এরপরে এই যে তন্ত্র লিখছো না, এই তন্ত্রকে
তিনটে ভাগে ভাগ করা হয়, শুনে থাকবে, মানে বাড়িতে কোনো গুরুজনের কাছে এগুলো শুনে থাকবে। পরে এটার ব্যাখ্যা করবোক্ষণ। এই তন্ত্রর হচ্ছে তিনটের ব্যাখ্যাটা একটু করা প্রয়োজন, বিভিন্ন আমাদের দৈনিক আচারের রেসপেক্টে ভাগ করলেই চলে। কি একটা হচ্ছে সাত্ত্বিক, শুনে থাকবে তোমরা কথাগুলো, যারা একটু নিজের মানে রিলিজিয়ান সম্পর্কে আইডিয়া রয়েছে তারা শুনে থাকবে। সাত্ত্বিক, রাজসিক, তামসিক, শুনে থাকছো কথা? কে কে শুনেছো বলো তো এই তিনটে ওয়ার্ড? কে হ্যাঁ স্যার শুনেছি। ভেরি গুড, সুন্দর। শুনেছি স্যার। সাত্ত্বিক, রাজসিক, তামসিক, সুন্দর, শুনলে খুব ভালো লাগলো যে শুনেছো। এবার পুরাণ, পুরাণের ভাগ কি কি? পুরাণ অনেক রয়েছে, তার মধ্যে পুরাণকে দুটো ভাগে আমরা ভাগ করি। কি কি? একটা হচ্ছে তোমার মহাপুরাণ, একটা উপপুরাণ। লিখে নাও, মহাপুরাণ, মহাপুরাণ, আর একটা হচ্ছে উপপুরাণ। উপপুরাণ কটি করে থাকে? মহাপুরাণ 18টি, উপপুরাণ 18টি। ঠিক আছে, অসুবিধা নেই। চল, মোটামুটি এইগুলো। এরপরে ইতিহাসকে ভাগ করার প্রয়োজনে রামায়ণ মহাভারত ভাগ করা হয়, লেখার দরকার নেই। আর উপাঙ্গর অনেক কিছু ভাগ রয়েছে, সাংখ্য, যোগ, ন্যায়, ওগুলো করার প্রয়োজন নেই। তাহলে যেগুলো আমার করার দরকার ছিল আমি কিন্তু নোট ডাউন করে দিলাম। ঠিক আছে, আর যদি লিখতে চাও ইতিহাসটা একটু লিখে রাখো। ইতিহাসের দুটো ভাগ, একটা রামায়ণ, রামায়ণ যেহেতু সাহিত্য লেখাচ্ছি লিখে নেওয়া ভালো, রামায়ণ, আর একটা হচ্ছে 2 নম্বর হচ্ছে মহাভারত। আবার মহাভারত থেকে আমরা কি কি পাই? ভাগবত পাই, ভাগবত গীতা। লেখার দরকার নেই, এই দুটো ভাগ হচ্ছে আমরা ইতিহাসের ভাগ, লিখে রাখলাম। দেখো, যে টপিকটা আমি বলতে শুরু করেছিলাম, এই পেজটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু প্রত্যেকে স্ক্রিনশট নাও, খুব ইম্পর্টেন্ট। অনেক কিছু আলোচনা রয়েছে, বহুত আলোচনা রয়েছে এর মধ্যে। তাহলে এর মধ্যে আমাকে ভালো করে পড়তে হবে। কি দেখো, লাল কালারে হাইলাইট করলাম বেদ। বেদের মধ্যে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ খুব ভালো করে পড়া প্রয়োজন। ঋগ্বেদের মধ্যে আবার সংহিতা, ব্রাহ্মণ, আর্ণব, উপনিষদ পড়তে হবে। বাকি আর তেমন কোনো কিছু পড়ার প্রয়োজন নেই, বিশেষ করে স্মৃতিশাস্ত্রগুলো জানার প্রয়োজন নেই। তবে যেহেতু আমরা বৈদিক সাহিত্য নিয়ে ডিসকাস করতে চাইছি, বৈদিক জ্ঞান, বৈদিক সাহিত্য, তো এই টপিকটা আমি বলে রাখলাম। ক্লিয়ার? প্রত্যেকে রেসপন্স করো। আর হ্যাঁ কি না, স্ক্রিনশট নিয়ে নাও। যারা যদি হ্যাঁ স্যার। লিখতে না পারলে স্ক্রিনশট নিয়ে নাও। ক্লিয়ার হয়েছে? লিখতে পেরেছো? মোনালিসা লিখতে পেরেছো? জয়শ্রী, লক্ষ্মীপ্রিয়া, শ্রেয়া হ্যাঁ স্যার, লিখেছি। হয়েছে? গোপাল লেখা হয়েছে ভালো করে? হ্যাঁ স্যার। চলো, প্রিভিয়াস যে ক্লাসগুলো আছে আর কি, সেগুলো একটু ভালো করে রেকর্ডিং দেখে নিও। ঠিক আছে, তাহলে পরের দিন আমি শুরু করব কি, একদম বেদ দিয়ে স্টার্ট করব। ঋগ্বেদের বিষয়বস্তু, সামবেদের বিষয়বস্তু, প্রতিটা বিষয়বস্তু করে বৈদিক সাহিত্যটা একদম শেষ করে দেবো। তারপরে আরম্ভ করব যে বিভিন্ন ধার্মিক জীবন কি ছিল, ওই 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 সময় নারীদের স্থান কি ছিল, বিবাহ রীতি কি ছিল, একটু ডিটেলসেই বলে রাখবো। শুধুমাত্র আপার প্রাইমারিকে ব্যাপারটা লক্ষ্য করে ব্যাপার নয়, যেহেতু এই টপিকটা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। এটা এমনভাবে রেডি করো যাতে যে কোনো পরীক্ষায় কাজে লাগে। আপার প্রাইমারি তো বটেই, বা যাদের যা লক্ষ্য সেই সব সমস্ত পরীক্ষায় যেন হেল্পফুল হয়। খাতা যেন ইতিহাসের খাতা আলাদা থাকে, ভালো করে রেডি হয়। ওকে, চল আজকে তাহলে এতটা।